সমস্ত শ্রোতার সহানুভূতি প্রার্থনা করি। এখন একটি কর্মশালায় শেষ বক্তা হওয়ার যে দুর্বিপাক তা আমার উপরে এসেছে এবং তার উপরে আমি একেবারেই ভালো বক্তা নই। আমাকে যদি একটু লিখতে দেওয়া হয় বা ভাবতে বলা হয় আমার মনে হয় সোজা হয়, কিন্তু যে ক্ষুরধার যুক্তি দিয়ে অধ্যাপকরা বলেন তাদের এই তিনজনকে আমরা একটু আগেই শুনলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? সেই তুলনায় আমি একেবারেই ভালো বলতে পারি, কিন্তু সব দায় দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। আমি এই প্রসঙ্গে ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, তাদের বিভাগীয় প্রধান বিশ্ববিদ্যালয় যিনি আমাকে আমন্ত্রণ করেছেন এবং অন্যান্য সহযোগী অধ্যাপকদের, ছাত্রছাত্রীদের বিশেষ করে, কারণ তোমরাই বলা যায় আমার মতন একজন বাঙালি লেখকের আশা ভরসা। খুব ভালো লাগছে এখানে এসে, কারণ এখানে না এলে এই যে একটা রিচ এবং ভেরিড একটা ইনপুট বিভিন্ন বিষয়, সেটা হয়তো আমার কোনো শোনা। আমি তো বাংলা সেইভাবে পড়িনি, আমি অর্থনৈতিক ছাত্রী, এবং আমি যখন বুঝতে পারি যে আমি একজন ব্যর্থ অর্থনীতিবিদ, তখন আমি ঠিক করেছিলাম যে আমি আর পড়ানোর দায়িত্ব নেব। কারণ আমার পক্ষে সহজ ছিল সিভিল সার্ভিস দিয়ে একটা অন্যরকম কাজ করার, কারণ একজন ব্যর্থ অধ্যাপক দেশের পক্ষে একটা বিরাট ক্ষতি। কিন্তু একজন ব্যর্থ সিভিল সার্ভেন্টকে নিয়ে কোনোভাবে দেশ চলে যেতে এই যুক্তি। কিন্তু যেটা হয় যে মাঝে মাঝেই আমার নানা প্রতিষ্ঠানে ফিরে আসতে হয়, বলতে হয়। তো আজকে আমি যেটা নিয়ে বলছি সেটা একেবারে আমি একজন হাতে কলমে লেখক যাকে বলি, মানে একজন কারিগরের তার যন্ত্রপাতির সঙ্গে যেরকম একটা বাস্তব সম্পর্ক, লেখালেখির সঙ্গে আমারও তাই। আমি লেখার থিওরি দেখি, যতটুকু শিখেছি এই লিখতে লিখতেই। এবং আমি আজকে যেটা নিয়ে বলছি সেটা হচ্ছে এই একবিংশ শতাব্দীর গত 25 বছরে বাংলা সাহিত্য সংস্কৃতির যে অভিমুখ সেটা, এবং সেটা একটা খুব বড় একটা ব্যাপার। সেটা তো আপনারা বুঝতেই পারছেন কত দিন ধরে আলোচনা শুনে। তো আমি অত বিস্তারের মধ্যে যাবো না, কিন্তু আমি কিছু কিছু চিহ্ন আমি স্পর্শ করব, সেটা আমার একেবারে নিজস্ব অনুভূতি অভিজ্ঞতা থেকে। একটা তো হলো যে হ্যাঁ, আমি নিজে খুবই ক্লান্ত, যা বলা দরকার। প্রায় 15 দিন ধরে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাকে বিদ্রাহীন করে রেখেছে। আর অসংখ্য শিশুর সমাধির ছবি দেখছি, একটা আত্মতুষ্ট হনন লীলা দেখছি। এইভাবে 2 সপ্তাহ পেরিয়ে আমার মাঝে মাঝে মনে হচ্ছে আজকাল যে একজন সাহিত্যিকের কি ক্ষমতা আছে, আমরা তো কিছুই ঠেকাতে পারি না। আমরা একটা যুদ্ধের ছবিও ব্লক করতে পারি। এবং সাহিত্য সম্বন্ধে যা আমার নিজস্ব প্রত্যাশা ছিল, একটা কঠিন সময় এসে আমার মনে হচ্ছে সেসব যেন আমি হারিয়ে ফেলেছি। তবুও শেষ প্রান্তে এসে আজকের এই সুন্দর কর্মশালা কিছু বলতে হয়, সেটুকুই আমি বলবো। তার বিষয়টি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি নিজে লেখালেখি করি, আশা করছি আরও কয়েক বছর লেখালেখি করবো। অনেক তরুণরা, এটা তো লেখালেখির একটা নির্জন একটা প্রসেস হলেও আমরা তো সবাই মিলে লিখি, একটা কাঁথায় মোড় তোলার মতন করে আমরা অনেকেই লিখি। এই সম্মিলিত ব্যাপারটার মধ্যে আমার অনুজ লেখকরা আছেন, অনেকে আছেন, প্রকাশকরা আছেন, সম্পাদকরা আছেন, এবং এটার সঙ্গে আমার জীবন জড়িয়ে। কাজেই আমার মনে হয় যে আমার এই বিষয় নিয়ে যা সামান্য কিছু অনুভব আমি বলি। একটা হলো যে নতুন শতকে আমরা 2.5 দশক পার হয়ে গেছি। একটা শতকের যে ঘটনা প্রবাহ তা বুঝে উঠতে কিছুটা সময় দূরত্ব লাগে। বিংশ শতাব্দী গেছে, তার যুদ্ধ অভিঘাত, দুর্ভিক্ষ, স্বাধীনতা আন্দোলন, দেশভাগ, ছিন্নমূল মানুষের চলাচল নিয়ে এই শতাব্দী আমাদের মনে সরাসরি আঘাত করেছে। রক্তপায়ের পথ চলা, নানা গণ আন্দোলনের সেই সব দিনে বা দুদিনে অনেকটা পথ সঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, জীবনানন্দ দাশ, ছিলেন সতীনাথ ভাদুড়ী, মানিক, তারাশঙ্কর, অসিতা দেবী।
একুশ শতক যে প্রকৃতিগত পরিবর্তন নিয়ে এসেছে, বলা যায় 100 বছর আগে আমরা তা কল্পনা করতে পারতাম না। স্বাধীন ভারতের সমাজতান্ত্রিক গণতান্ত্রিক স্বপ্নের মধ্যে আন্তর্জাতিক পুঁজির পদক্ষেপ যখন শোনা গেল, উদারীকরণ নীতির অবাক্য পথে, তা তো কেবল এক তুচ্ছ নীতি ছিল না, ছিল তার অনেক বেশি। বৈদেশিক মুদ্রার, আমি 21 শতক সম্বন্ধে একটু বলছি, কারণ বন্ধুরাও আছে, তারা হয়তো পুরো প্রক্রিয়াটা জানে না, তাদের পক্ষে শুনতে আমার কথা তারা উপকৃতই হবে। সেটা 1990-এর দশক, আর বৈদেশিক মুদ্রার ভান্ডার প্রায় শূন্য। আমাদের দেশ আলিঙ্গন চেয়েছিল আগ্রাসী পুঁজিবাদ। 1990 থেকে 2010 সালের মধ্যে উদারীকরণ বা বিশ্বায়ন তার শিকড় ছড়িয়ে দিল। বাংলায় তো অতটা স্পষ্ট ছিল না, কিন্তু দেশের বাকি অংশ যেটা ঘটছিল সেটা আমি নিজে প্রত্যক্ষভাবে দেখছিলাম প্রত্যেক দিন। গ্রাম ধীরে ধীরে ঝরতে লাগলো পিছনে, গ্রামের যে রাজস্বের যে স্রোত তা ক্ষীণ হতে লাগলো। গুরুত্বপূর্ণ হয়ে গেল শহর, এবং শহরের জমি, শহরের রিয়েল এস্টেট, এবং এক ধরনের দ্রব্য মধ্যবর্গীয় ধনী সৃষ্টি হল। তাদের কাজ ছিল বাজারে নিয়ন্ত্রণ করা এবং নানা ধরনের এই যে ব্যবসা, জমি এবং নির্মাণ সংক্রান্ত সেই ব্যবসা থেকে যতখানি সম্ভব লাভ করা। এটা একটা তুমুল একটা বৈষম্য আনে। এটা আমি দেখতে পেয়েছিলাম, তার কারণ এর যখন সূচনা হয় তখন মাঝে মাঝে আমাদের জীবনে ঘটে, কর্মসূত্রে আমি যখন করতাম তখন এই নীতি তৈরি করেছে। আর এর প্রসার যখন আমি দেখলাম, তখন স্পেশাল ইকোনমিক জোনগুলি ফুলে ফেপে উঠেছে। বম্বে থেকে আমি দেখছি পুনার মতন জায়গায় 1 একর ধানের জমি বিক্রি হচ্ছে 1 কোটি টাকায়। সেটা সরাসরি কিনছে ব্যবসায়ী, নির্মাণ ব্যবসায়ী। চাষিরা যেখানে জমি দিতে চাইছে না, কেউ কেউ লোভে পড়ে দিয়ে দিচ্ছে। জমি হারা একটা অন্য শ্রেণীর মানুষ হয়ে যাচ্ছে তারা। যারা দিতে চাইছে না, এমনভাবে তাদের, যারা ডেভেলপার বলি ভদ্র ভাষায়, এমনভাবে তাদের ঘিরে নেওয়া হচ্ছে যে তাদের আর কোনো রাস্তা থাকছে না। কারণ তোমার প্লটের 5টা জমি তোমার প্লটের পাশে বিক্রি হয়ে গেল, তাহলে তুমি একা মনে বসে কি করবে? তোমাকে তো ওখান থেকে বেরোতে হবে। এইভাবে চাপ দিয়ে মানুষকে গা করা হচ্ছে। এবং ওই একই সময় পশ্চিমবঙ্গেও এই ডেভেলপমেন্টগুলো হয়েছিল, যদি আমি সচক্ষে দেখিনি, তবে নন্দীগ্রামকেও এসিজেড করার জন্য একটা পরিকল্পনা হয়েছে। সবচেয়ে মজা হচ্ছে যে এসিজেড নিয়ে এত আলোচনা এবং এত রণহুঙ্কার এবং সরকারি বদলে গেল, সেই এসিজেডের যে পুরো আইডিয়াটা, স্পেশাল ইকোনমিক জোন, বৈদেশিক বাণিজ্য তৈরি করার জন্য, সেটা কিন্তু যেন হাওয়ায় উড়ে গেল। 2007 থেকে তার প্রায় অস্তিত্বই না। যাই হোক, তো এইরকম একটা সময় আমরা দেখছি বিদেশের রাস্তা দিয়ে গণতন্ত্র ঢুকছে, ফরেন ইনভেস্টমেন্ট আসছে, দেশে ইন্টারেস্ট রেট কমছে, আস্তে আস্তে মানুষ কোণঠাসা হয়ে যাচ্ছে, মধ্যবিত্ত মানুষ যারা সঞ্চয়ের উপরে সুদের টাকা গেলে সংসার চলত। এবং আমরা তো নিজেরাই আপাদমস্তক রাজনৈতিক। এই সময় আমাদের 34 বছরের বাম শাসনের অবসান হল এবং নতুন দল এবং দক্ষিণপন্থী দলের প্রবেশ আমাদের লেখালেখির চালচিত্রকেও বদলে। আমরা জানি আগে লিখছিলাম সে লেখার বিষয় এবং এখন লেখার বিষয় 2010-এর পরে বদলে গেল। এবং এই প্রসেসের মধ্যে আমরা অনেকেই আছি, আমার বন্ধুরা যারা এখানে উপস্থিত আছে, আমাদের কলমে সেই সময়কার মানুষের প্রতিভাবনে যেমন কবিতা এসেছে, সেই সময়কার মানুষের কোণঠাসা হয়ে যাওয়ার গল্প এসেছে, যেটা আব্দুল কাফি তার পড়ার মধ্যে বলছিলেন যে এই নতুন চিহ্নগুলি আসছে নতুন শতকে, যেমন এনআরসি, সিএ, এসআইআর, এগুলো একেবারে সাম্প্রতিক সময় 4-5 বছরের মধ্যে। কিন্তু পরিবর্তনের যে ব্যাপারটা, সেটা কিন্তু এই সমস্ত বিষয়ের আমাদের মনের মধ্যে, চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে, লেখার মধ্যে চলে আসা, সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে পুঁজিবাদ তো বটেই, ক্যাপিটাল তো বটেই,
কিন্তু ক্যাপিটাল যে একটা বড় বৈষম্য সৃষ্টি করে মানুষে মানুষে, তার অভিজ্ঞতা কিন্তু এসে সাহিত্যের মধ্যে করতে পারে। পশ্চিমবঙ্গে যে পরিবর্তনটা হলো 2011 সালে, সেই পরিবর্তনের ফলে আমাদের বাঙালি মধ্যবিত্ত, যাদের আমরা শিক্ষিত বাঙালি ইন্টেলেকচুয়াল বলি, তাদের মধ্যে একটা আবশ্যিক পরিবর্তন হলো। এটাকে বৈপায়ন ভট্টাচার্য বিশ্লেষণ করেছেন তার লেখায়। বাম শাসন আমলে ছিল পার্টি সোসাইটি, অর্থাৎ পরিবারগুলির উপরে গ্রামে গঞ্জে ছিল বামপন্থী কমিউনিস্ট পার্টির একটা চাপ বা একটা নিয়ন্ত্রণ। সেটার জায়গায় তৃণমূলের সময় চলে এলো ফ্র্যাঞ্চাইজি সিস্টেম। ফ্র্যাঞ্চাইজি সিস্টেমটা মূল কথা হচ্ছে এলাকার যারা ধনী উচ্চবিত্ত ব্যবসায়ী, যারা মধ্যবর্তী ব্যক্তি, যারা প্রমোটার ডিলার, তারা ধীরে ধীরে পার্টির যে রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি হয়ে গেলেন বিভিন্ন অঞ্চল স্তরে। এবং তার যে মানে ফলাফলটা হলো, সেটা হলো বাংলা সাক্ষী হয়ে হইল। মানে এমন নয় যেগুলো সব আকাশ থেকে পড়েছে, সব কিছু উদ্ভক্ত আরো আগে থেকে হয়েছে। কিন্তু একটা পরিবর্তন তো হলো যে বাংলার রাজনৈতিক ক্ষেত্রে যেরকম বহু দ্বন্দ্ব অবক্ষয় স্পষ্ট হতে লাগলো, সাংস্কৃতিক স্পেস তখন শাসক দলে তারা প্রভাবিত হল, একটা ভয় মিশ্রিত সংগ্রাম অধিকার হলো লেখক শিল্পী সমাজের একটা অংশ। আনুগত্য, আমাদের ব্যবহারের মধ্যে আনুগত্যের অভিব্যক্তি, এই সবই কিন্তু সাহিত্যকে প্রভাবিত করে। আমরা যখন লিখি তখন কি এই সবই আমাদের লেখার মধ্যে আসে, নাকি লেখার এক সম্পূর্ণ আত্মগত প্রক্রিয়া, নাকি লেখা আমাদের একটা জিনিস যা সবসময় সমাজে অর্জিত? আমি নিজেকে মনে করি যে আমার সঙ্গে সমাজের এবং পারিপার্শ্বিক ঘটনার পরিবর্তনের যোগ খুব বেশি। কিন্তু এমন লেখকও আছেন যারা এইসবের বাইরে গিয়ে এমন লেখা লিখতে পারে সম্পূর্ণ ইন্ট্রোস্পেক্টিভ বা তাদের চেতনার অন্তর্গত লেখা। সেখানে কিন্তু সময়ের কোনো চিহ্ন থাকবে। এখানে আমি সাধনদা এখন নেই, সাধনদা আমাকে একটু বিস্মিত করে রাখেন। তার মধ্যে তিনি চিরকালই লিটল ম্যাগাজিনের লেখক। সাধন চট্টোপাধ্যায়, যারা আপনারা পড়েছেন তারা জানেন, বড় কাগজে লেখেন। আর লিটল ম্যাগাজিনের লেখার মজা হচ্ছে, আমি যে লিটল ম্যাগাজিনে আজকে লিখলাম সেখানেও তো লিখবো আর 6 মাস পর, বা সেখানে তো আদৌ লিখবো। তারপরে সেই যে 32 জন পাঠক আমাকে পড়েছিল, তারা আমাকে পড়বে হয়তো আরো 6 মাস পরে বা 1 বছর। সাধককে আমি দেখি, তাকে সময়কে নিয়ে তিনি এক অদ্ভুত ক্লান্তিহীন খেলায় নেমে যান। এই শতাব্দী যখন আরম্ভ হয়, আমি বলছি কারণ তিনি আমাদের অগ্রজতম সক্রিয় লেখকদের অন্যতম। এই শতাব্দীর আরম্ভ তার বয়স 56। ধরে নিতে পারি কারণ 50 বছর বয়সের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলে গেছেন। ধরনের গুরুত্বপূর্ণ যা যা কথা বলার ছিল সব হয়েই গেছে তার, কিন্তু তার কিন্তু খুব ক্লান্তি নেই, অলিখিত ক্ষুরধার করে না। আমি এই কথাগুলো এখানে বলছি, আমরা যারা লিখি আমাদের না সব সময় এই যে লেখালেখির জগৎ, বিশেষ করে মাথা উঁচু করে লেখার জগৎ, তার থেকে আমাদের একটা প্রেরণা সবসময় লাগে। আমরা যে চোখের সামনে কাউকে দেখতে না পাই অনুসরণযোগ্য, তখন কিন্তু লেখার মধ্যে তারও একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমি ম্লান হয়ে লেখা বসে। তো একটা কনসেপ্ট সাধনদা ব্যবহার করেছেন তার লেখায়। এখানে আমি কোট করছি, বাকটিনের একটা এসে আছে, একটা প্রবন্ধ আছে, ফর্মস অফ টাইম অ্যান্ড অফ দি ক্রোনোটোপ ইন দ্য নভেল। বাকটিন বলছেন, ইউ উইল গিভ দ্য নেম ক্রোনোটোপ। ক্রোনোটোপ মানে হচ্ছে টাইম স্পেস, আর কিছুই। উইল গিভ দ্য নেম ক্রোনোটোপ টু দ্য ইন্ট্রিনসিক connectedness of temporal and spatial relationships that are artistically expressed in literature. Actually, ক্রোনোটোপ কথাটা বিজ্ঞান, সময় এবং স্পেস, কিন্তু সেটাকে আমরা যখন সম্পর্কিতভাবে সৌন্দর্যমণ্ডিতভাবে সাহিত্যে প্রকাশ করছি, তখন এটা কিন্তু একটা সাহিত্যিক অভিব্যক্তি হয়ে উঠেছে। তো এই জিনিসটাই সাধনদা দেখিয়েছেন। তিনি নিজে বিজ্ঞানী হতে চেয়েছিলেন, বিজ্ঞানী হতে পারেননি। তিনি কাহিনীকার হলেন, উপন্যাসিক
বিশ্বাস করেন যে কাহিনীর মধ্যে কিন্তু গল্প শেষ হয় না, কারণ অবয়ব যাকে আমরা বলি, ফর্ম যাকে বলি, দ্যাট ইজ নেভার দ্য ফাইনাল থিং। তার গল্পের দিকে চেষ্টা করে একটা উড়াল দেওয়ার শেষ হয়। তো সেই জন্যই তার কাছে এই যে ক্রোনোগ্রাফের কনসেপ্ট এত জরুরি। তার মতে গত শতাব্দীর 3 দশক আর বর্তমান শতাব্দীর 2 দশকের মধ্যে বড় পরিবর্তন ঘটে গেছে। এটা সেই দেশ কাল বা পর্যটন ঘটিত বিভিন্ন লেখকের ভাষা, লেখকের উচ্চারণকেও বদলাতে, তা না হলে কিন্তু চলবে না। তা না হলে আমাদের যে পাঠক তারা আমাদের সঙ্গে রিলেট করতে পারবে। এখানে অল্প একটু তার লেখা থেকে আমি পড়ছি, তারই প্রবন্ধ। গত শতাব্দীর শেষ লগ্ন থেকে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েতের পতন, পুঁজি চরিত্রের জাতীয়তাবাদী ছাপ বদলে কর্পোরেটে রূপান্তরিত হওয়া, প্রযুক্তির অভাবনীয় বিবর্তনের ফলে জীবন ও সমাজের সমস্ত পায়দারি বদলে গেছে। আজ মানুষ যে কোনো বিষয়ে নির্দিষ্টতা হারিয়ে সংশয় হয়। গ্র্যান্ড ন্যারেটিভের ধারণা বদলে এখন ছোট্ট ও টুকরো পরিসর, আরও টুকরো এবং ক্রমাগত টুকরোতর তমর প্রক্রিয়া, পূর্বেকার মতো সত্য মিথ্যার মতো স্পষ্ট ও ভিন্ন আলো এবং অন্ধকারের অঞ্চল নেই, সবটাই মিলেমিশে বিষয়। এই অবস্থায় আমি, যিনি অবজার্ভ করছেন বা দেখছেন, তার ভূমিকা গুরুত্বপূর্ণ। মাইক্রো অর্থ কণা জগতে নির্দিষ্ট কোনো সময়ে কণার কোনো নির্দিষ্ট অবস্থান হয় না। পূর্ব ধারণার সত্যকে আমরা তাহলে কোথায় স্থাপন করব? আমি এটা বলার জন্য, এইটা বোঝানোর জন্য বলছি যে যখন একটা সময়ের মধ্যে পরিবর্তন হয়, যেমন এই 21 শতাব্দী, যেখানে সময়কালের সম্পর্ক বদলে গেছে, তখন একটা সাহিত্যিক কি করে? তাকে তো নিজের সঙ্গে বোঝাপড়া করতে হবে, তাকে রাস্তা খুঁজতে হবে। এই রাস্তাটা এক একজন এক একভাবে খোঁজে। তো এই খোঁজার ব্যাপারটা নিয়ে আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি, কারণ একটাই মনে রাখতে হবে, সময় বদলাক, দেশে যুদ্ধ হোক, পেট্রোলিয়াম ক্রাইসিস হোক, যাই ঘটুক, যারা স্বভাবের কারণে লেখেন তারা লিখতেই থাকবেন। তো তারা যদি পথ হারিয়ে ফেলেন তাহলে মহা বিপর্যয় তাদের জন্য, সমাজের জন্য। এই পথ খোঁজার ব্যাপারটা কিন্তু খুব সতর্কভাবে, অথচ খুব নিশ্চিতভাবে করে দিতে হবে। আমি এখানে আরেকজনের উদাহরণ দিচ্ছি, কারণ তিনিও এক অদ্ভুত কথা সন্ধির, সময় সন্ধির কথা বলেন। ভগীরথ মিশ্র, তিনি নিজেকে চিরকাল ভেবে এসছেন গ্রাম বাংলার একদম দুরন্ত গ্রাম দেখেছেন, বাঁকুড়ার গ্রাম, পুরুলিয়ার গ্রাম, আবার 24 পরগনার গ্রাম, এবং সেই গ্রামের মধ্যে তিনি অদ্ভুত গ্রামীণত্ব দেখেছেন। মানুষের কুসংস্কার, মানুষের পূজা আচার, সংস্কার, জমি ব্যাপার, সম্পর্ক ইত্যাদি। এই যে ভগীরথ মিশ্র, তার মৃগয়া উপন্যাস 5ম খণ্ড গিয়ে শেষ হল 2000 সালে। মৃগয়া গ্রামেরই লেখা, একটা ক্লাসিক উপন্যাস এখনকার সময়। কিন্তু তখন তিনি রিয়েলাইজ করলেন, তিনি অনুভব করলেন যে তার সেই গ্রাম বদলে গেছে। মৃগয়া শেষ হলো, কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যে গ্রামকে নিয়ে তিনি লিখেছেন, সেই গ্রামের একটা চরিত্রগত বদল হয়েছে। হ্যাঁ, ভিতরে ভিতরে সেই গ্রাম আছে, একদম শহর হয়নি, কিন্তু যে গ্রামকে তিনি লিখেছেন সেই গ্রামকে তিনি আর খুঁজে পাচ্ছেন। তো তখন তিনি যে লিখতে আরম্ভ করলেন, তখন তার সামনে একটা বড় হতাশা তৈরি করলো। এই যে অবক্ষয় এবং দুর্নীতি বর্তমান সময়, এখানে বলতে বাধা নেই, আমার মতনও ভগীরথ মিশ্র একজন বামপন্থী লেখক, এবং তিনি যখন এই নতুন সময় পরিবর্তন দেখছেন, রাজনৈতিক পরিবর্তন, তিনি নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছেন। তার লেখার ভাষা বদলে যাচ্ছে। তার লেখার ভাষা যা ছিল এক ধরনের নরম, তো আমি বলবো না, তীক্ষ্ণ ভাষায় ছিল চিরকাল, কিন্তু মানবিক ছিল, একরকম ছিল। সেটা হয়ে যাচ্ছে তীব্র শ্লেষে পরিপূর্ণ, সেটা হয়ে যাচ্ছে তীর্যক। এটা হচ্ছে এই সময় তার নিজে বেঁচে থাকা, লেখক হিসেবে বেঁচে থাকার একটা স্ট্র্যাটেজি। আরেকটা তরুণ লেখকের নাম করছি এইসবই প্রবণতা করার জন্য, অরিন্দম বসু। বহু বিচিত্র ছোট গল্প তিনি লিখেছেন, এবং তিনি মাঝে মাঝেই বলেন আমার মধ্যে এসে এক গ্রাম বসে থাকে। যদিও তিনি গ্রামের লোক নন, তার মনে হয় যে বাড়ি থেকে 4 কিলোমিটার গেলেই একটা গ্রাম আছে। সেই সব গ্রাম, সেই সব তথাকথিত গ্রামের মানুষ তার লেখার মধ্যে চলে আসে।
তার মনে হয় ছোট গল্পটা তো নাগালের বাইরের এক জিনিস, যে ধোঁয়া হাওয়ায় উড়ে গেল হাতে ধরতে পারে তার গল্প। মনের অবচেতন থেকে ছেঁকে তাকে তুলে আনতে হয়, সচেতন মন তাকে সাজানোর চেষ্টা করে, গল্পকে শরীর দিয়ে অনুভব করতে হয়, আর মস্তিষ্কের কোষে তার আলো আধারে আবিষ্কার করতে হয়। কিন্তু জীবনের অপার রহস্য এক জীবনে আবিষ্কার করা কি সম্ভব? তার ফলে অরিন্দম বসু বলেন, আমার সময়টাতে নিজের যে নানা রকম ব্যর্থতা তাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখি। তো এটা হচ্ছে আমার তার নিজের একটা কোপিং স্ট্র্যাটেজি। তো এখানে একটা জিনিস উল্লেখ করা দরকার, কি পরিবর্তন মানে আমাদের লেখালেখির যে পরিসর তার মধ্যে যে পরিবর্তন, গ্রাম চলে যাচ্ছে সাবসা হয়ে বলেছি আমি, শহর ফুটে উঠছে, কিন্তু সবশেষে কিন্তু বিষয়টা গ্রাম শহরই নয়, বিষয়টা হচ্ছে লেখকের আত্ম আবিষ্কারের একটা দিক হলো নিজের অবস্থানকে চিহ্নিত। বাংলা গদ্য সাহিত্যে আমার একটা জিনিস ভালো লাগে, যে সাহিত্যিকদের মধ্যে যারাই লিখছেন তারা সকলেই হতে একরকম যশস্বী নন, কেউ নারী কেউ পুরুষ, তাদের মধ্যে কিন্তু এক ধরনের সময় বিচ্যুত একটা বিশিষ্টতা থাকে, একটা নিবিষ্টতা থাকে, খুব নিবিষ্ট মনে তারা লেখে। তারা ভাবে না কি হবে লেখাগুলো লিখে, কে বই করবে, কিভাবে এটা মানুষের হাতে তুলছে। 1950-এর দশকে একটা প্রবণতা তৈরি হয়েছিল, যেটা আমার লেখক হিসেবে পছন্দ। তখন সংবাদপত্রের কর্মীরা হতেন লেখকরা সংবাদপত্রে কাজ করতেন, তারা যা লিখতেন বহুল দৃষ্টিগোচরতা পেতেন, বড় জনপ্রিয়তা পেতেন, সেগুলো তার জীবনকে অনেক স্থায়িত্ব দিয়েছিল এবং সেই সঙ্গে তারা জনপ্রিয় এবং মধ্যবিত্ত জীবন ভিত্তিক বহু কাহিনী তৈরি করেছে। এটা ভালো কি মন্দ এটা বলার ক্ষমতা আমার নেই, কিন্তু আমার নিজের মনে হয় যে আমি লেখক হিসেবে এরকম একটা জীবন যাপন করতে চাই না। এর মধ্যেও কিছু দর্শন ভিত্তিক লেখা হয়েছে, বিমল কর লিখেছেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখেছেন, এবং এখনো শারদ শব্দগুলি বিপুল পরিমাণে সাহিত্য রচনা সৃষ্টি করে চলেছে। সেগুলোতে যারা লেখেন তারা একটা দৃষ্টিগোচরতা পান। কিন্তু আমার একটা ভয় হয় কেবল, যে আমরা যেখানেই লিখি না কেন আমাদের নিজেদের মধ্যে যে বিবৃতি আছে, বা যেটাকে আমি বলি ইন্ট্রসপেক্টিভ স্পেস, সেটা যেন হারিয়ে না যায়। সেটা হারিয়ে গেলে কিন্তু লেখালেখির পুরো ব্যাপারটাই একটা অন্য ব্যাপারের মধ্যে চলে যাবে, সেইটা আমার আশঙ্কা। এবং এই মৌলিকতার প্রশ্নে আমার মনে হয় এই কথাটা কিন্তু আমাদের আলোচনার মধ্যে বারবার এসছে, আর যেটা বলছিলেন আব্দুল কাফি, এই যে এর অন্যরকম অদ্ভুতভাবে আলোচনাটা এসেছে, যে যে অনুভূতিটা একজন ছুতরের আজ থেকে 300 বছর আগে ছিল, সেই ব্যথার অনুভূতি কি আজকে একজন ছুতরের আছে? উত্তর নয়। আমার মধ্যে কাল যে ব্যথার অনুভূতি ছিল আজকে আমার মধ্যে সেই অনুভূতি আছে? নেই। এবং আমার মধ্যে আমি নিজেই এই মুহূর্তে আর পরবর্তীতে এক নই। এই যে ইন্টারনাল ফ্লাক্স, একটা নদীতে আমরা দুবার পা রাখতে পারি না, এটাই তো আমাদের জীবনতত্ত্বের মূল কথা। এবং এখানে যে এক্সাম্পলগুলো তার লেখার মধ্যে এসেছে, লুৎফর রহমান, তার মধ্যে কাল্পনিক চরিত্র এসেছে, সেটা আমি বলবো লুৎফর রহমানের মৌলিকতার একটা বড় দৃষ্টান্ত। তিনি মৌলিক, তিনি এমন একটা চরিত্র সৃষ্টি করেছেন যে চরিত্রের তুলনা আমরা কোথাও পাই না, কিন্তু তিনি তার সঙ্গে কানেক্ট করেছেন এখনকার একটি বাস্তব, যে এখনকার আইডেন্টিটি ক্রাইসিস। তো শেষ পর্যন্ত আমাদের মধ্যে যদি অভিনিবেশ থাকে, তাহলে কিন্তু মৌলিকতার রূপে সেটা কোথাও না কোথাও দেখা দেবে। এখানে আমি আমার এক বন্ধুকে খুব মিস করি, সে আমাদের মধ্যে এখন আর নেই, রবিশঙ্কর বল। তার সম্বন্ধে একটি সুন্দর লেখা লিখেছেন, কারণ আমি গদ্য বা কবিতা নিয়ে খুব বেশি লেখা লিখি, কিন্তু আমার বন্ধু গোপাল দত্ত কবি একটি সুন্দর লেখা লিখেছেন যে রবিশঙ্করের স্ট্র্যাটেজি কি ছিল, তার কবির টেকনিক কি ছিল। প্লট গর্জন নিয়ে কোনো ঘোষণা না করেও তিনি গল্পের পায়ের থেকে প্লটের বেড়ি তুলে দিয়েছেন। খানিকটু গল্পের সুতো ধরে আমরা এগোবো, তারপরে খেয়ে নামিয়ে, এবং এখানে গোপা একটা খুব
সুধানের তলায় যাবো, এটা আগে পড়িনি। অনন্তের অনন্তের বিশিষ্ট বলা যায়, আনন্দ স্পর্শ করবে পাঠক মনকে। নিজস্ব টেক্সটের মাঝে মাঝে কত পুরাতন নতুন টেক্সটকে লুকিয়ে রাখে রবিশঙ্কর। তার অনুরাগ বিশ্ব সাহিত্যের প্রতি, চিত্রকলায়, মধ্যযুগীয় চিত্রকলার প্রতিও। জীবনানন্দ দাশ তার মজ্জায়, রক্ত, কাহিনীর নামে, আভাসে, অথচ দুরন্ত রাজনৈতিক রবিশঙ্কর বলেন। ক্ষমতাবান কিভাবে লুণ্ঠন করে দলিতের ইতিহাস, সে কাহিনীও তিনি বলেন গল্পের মধ্যে। এই শতাব্দীর সীমাবদ্ধতার মধ্যে রবিশঙ্কর বলের মতন বহুমাত্রিক প্রতিভা নিমগ্নভাবে নিজের কাজ করে গেছে কাব্যের সীমাবদ্ধতা। এখন এই যে বিভিন্ন পদ্ধতি আমি বললাম, এই প্রসঙ্গে আরো নানা রকম লেখালেখির কথা আসে, কিন্তু তার আগে আমি যে বিষয়টির মধ্যে আবদ্ধ থাকতে না চেয়ে শাস্তি স্বরূপ আজকে 2 নম্বর প্রিজারাইজেশন পেয়েছি তার কথা বলি। সেটা হচ্ছে আজকে যে আলোচনা হলো মেয়েদের লেখালেখি, যেখানে অহনা ছিলেন, আর সাধনদা, স্বপন কর্তা ছিলেন, আর ছিলেন সঞ্চালক ছিলেন, তাই না? জয়াদি ছিল, জয়াদি ছিলেন, সঞ্চালক ছিল অবদান, জয়াদি ছিল। তো এখানে নানা কথা হয়েছিল, তার মধ্যে সবকিছুই যে আমার নিজের মনে খা দিয়েছে এমন নয়। যেমন হ্যাঁ, স্মৃতিকথার কথা বলেছেন স্বপন পান্ডা, এবং ওখানে আমার তার কত কথা তিনি বলেছেন, তার মধ্যে তসলিমা মুনের রঙ্গলাল দাসের আপনি, এই বইটা আমার খুব আকর্ষণীয় লেগেছে। এই যে চেতনা এবং এই যে অভিজ্ঞতার মধ্যে যাওয়া, এই তুলনীয় আমি কিছু পড়ি, কিন্তু সেটাও শেষ কথা নয়। এবং আমাদের লেখালেখি খুব যত্ন সহকারে পড়েন সাধনদা। সাধনদা তার লেখার মধ্যে বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের বা যারা ভালো অনুবাদক তাদের যুক্ত মেয়েদের লেখালেখিকে আরো মানুষের কাছে পৌঁছে দেবে। এবং জয়াদি, যদি এখন জয়াদি থাকতে পারেনি, জয়াদি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, একটা খুব বড় কথা বলেছে। এই যে ক্ষমতার যে বিন্যাস, এই ক্ষমতার বিন্যাস যেখানে মেয়েদের বিপক্ষে যায় এই ক্ষমতার ব্যবহার এবং বৈষম্য, সেখান থেকে এই ব্যাপারটাকে আমাদের দেখতে হবে। আমি একটা খুব সরল কথা বলি, সেটা অনেকে এত ভালো লাগবে না, তাও বলি। আমি এটা নিয়ে লিখেওছিও আগে। আমার মনে হয় প্রথমত মেয়েদের লেখালেখি বলতে রাজি। আমরা যারা লিখেছি আজ 30-35 বছর হয়ে গেল, আমাদের কেন মেয়েদের লেখালেখি বলে চিহ্নিত করা হয়, মানে এটা ঠিক আমার একেবারেই পছন্দ নয়। এবং এই যে এই প্রসঙ্গটার কথা কেউ বলেছে, বিশ্বজিৎও স্বীকার করেছে, কিন্তু একটা কিছু বলতে হয়। আমি তো আন্তর্জাতিক নারী দিবস পালন করি, তখন আমার মনে হয় না যে আমি কেমন পালন করছি, বা আমি শ্রমজীবী নারীদের ইস্তেহার নিয়ে কাজ করছিলাম কিছুদিন আগে, তখন তো মনে হয়নি নারী কেমন, সবাই নয় কেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এটা আমার মধ্যে একটা দ্বন্দ্ব, কিন্তু এটা তো আমি অনুভব করি যে মেয়েরা আমরা যারা লিখি, আমরা একটা ভূতের মতো। ভূত বিশ্বাস করে যে সে আছে, সে ভালোই আছে, কিন্তু ভূতকে কেউ দেখতে পারে। তো ভূত যতই প্রমাণ করার চেষ্টা করে যে আমরা আছি, সবাই ভূতকে পাশ কাটিয়ে ভূতের সঙ্গে কথা না বলে এগিয়ে। তো আমাদের লেখালেখির অবস্থাটা অনেকটা হইল। এবং আমরা যতই সাহিত্য পাঠের পদ্ধতি, কিভাবে পাঠ, কিভাবে টেক্সটের সঙ্গে লিখে যাওয়ার বলি, এবং এই সুন্দর আলোচনাটি যেটা সকলেই করেছিল, কিন্তু তার মধ্যে একমাত্র তাকে মানে অভূতত্ব বা কংক্রিটনেস দিল আমাদের ঈর্ষিতার বলার। মানে এই যে জেন্ডার টেক্সটকে পড়ার যে পদ্ধতি, এটা যে আমাদের একটা পাঠক প্রক্রিয়ার মধ্যে আসতে পারে, এবং তার সঙ্গে মহাশ্বেতা দেবীর যে তার যে জীবনব্যাপী যে এক্সপেরিমেন্ট করবো না, তার যে অভিযান, তার সঙ্গে মিলিয়ে দেখা। এখন এটাকে খুব অদ্ভুত মনে হয় না? আমি খুব বেশি গুরুত্ব দিই না সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমাদের মতন পুরোটাই থাকে, মানে তরুণরা সব ফেসবুক ছেড়ে বেরিয়ে গেছে। সেখানে কিন্তু আমাদের নানা রকম মানে ঠাকুর মশাই থাকে না, যারা রাস্তার ধারে টিয়া পাখি নিয়ে গণনা করে, সেরকম থাকে না, এরকম অনেক লোক আছে। আর একটা কথা বললেন, আমি 50খানা উপন্যাস পড়েছি গত 100 বছরে। আমরা হাঁ করে দেখছি তাকিয়ে, কোথাও কোনো মেয়ে লেখা উপন্যাসের নাম। কেউ হয়তো খুব বিচলিত হয়ে একটু আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী লিখলেন, তারপরে
দিয়েছিলেন আমি আজকে 50খানা শ্রেষ্ঠ ছোটগল্প পড়েছি বাংলা। আবার আমরা দেখতে লাগলাম তালিকাটা, না কোনো মেয়ের নাম। তো আমরা কোথায় যাচ্ছি, না আমাদের লেখাগুলো কোথায় যাচ্ছে? আমি একটা কথা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমি কোনো যেটাকে কোটা সিস্টেম বলে সংরক্ষণ করে তাতে বিশ্বাস করি, বাট রাইটিং বাই উইমেন, অর্থাৎ রাইটার্স হু আর নট মেন বাই জেন্ডার, দে শুড বি লেভেল বাই প্লেইং ফিল্ড। তাকে তো খেলার জায়গাটা দেবেন, তাদের তো বই কোথাও পৌঁছয় না। আজকে অহনার বই নমিনেটেড হয়েছে বলে আমি খুব পুলকিত উচিত না নয়, ওটা সুচিন্তিত ভাবনা নাও হতে পারে, ওটা জাস্ট এ ম্যাটার অফ চান্স। কারণ হঠাৎ মনে পড়ে গেছে হ্যাঁ এই মেয়েটা তো লেখেই যাকে নামটা সাহিত্য একাডেমি সরকারি, কিন্তু গুড থিংস ক্যানট হ্যাপেন বাই চান্স। এই জিনিসটা কেন হয় না এটা বুঝতে হবে। মানে একজন বিখ্যাত সাহিত্যিককে সাহিত্য একাডেমির সচিবই বলেছিলেন, তিনি বললেন যে আমার 50 বছর লিখছি, আমি এখন সাহিত্য একাডেমি পুরস্কার পাই। তাকে আমার পরিচিত সেই সচিব বলেছিলেন, জুরি যদি আপনার বই পছন্দ না করেন স্যার আমি কি করতে পারি? তো আমাদের বই যে কেন জুরিদের হাতে পৌঁছবে না সেটা একটা ইন্টারেস্টিং। এমন নয় যে আমি খুবই পুরস্কার অভিলাষী, মনে করো না, পুরস্কারটা কোনো সাহিত্যিকের হাতের ব্যাপার, লেখাটাই হাতে। কিন্তু বাংলার মতন একটা প্রগতিশীল রাজ্যে শেষ একাডেমিক পুরস্কার একজন মহিলা পেয়েছিলেন 15 বছর আগে, আর শেষ বঙ্কিম পুরস্কার একজন মহিলা পেয়েছিলেন 25 বছর আগে। তার মানে এই সময়ের যে লেখালেখি সেগুলো কিন্তু কেউ পড়ছে না, এবং এখানেই বিপদ। তুমি কখন তোমার আমার নাম মনে আসবে না, তখন তুমি আমার নাম আমার লেখা পড়ছো না। হ্যাঁ, আজকে যখন আব্দুল কাফির মতন বিশিষ্ট বক্তা তার পড়া উপন্যাসের প্রতি হৃদয় বঙ্গোপাধ্যায়কে পান, বুঝতে তো পাবেনি, ওই আউটস্ট্যান্ডিং লেখক, বা একেও পান, ছেলেটির নাম কি, ঝা, অভিষেক ঝা, যে লিখেছে খুবই অল্প। হ্যাঁ, কিন্তু অহনার উজ্জ্বল লালমণি বা যশোধারার প্রবন্ধের বই তো তার মনে পড়ার মধ্যে আসে না। কেন মনে পড়ে না? এইটা তোমরা একটু ভাবার চেষ্টা করো, কারণ আমরা যাদের কথা ভাবি না তাদের নাম আমাদের মনে পড়ে, এবং এটা কিন্তু সামাজিকভাবে একটা বৈষম্যমূলক ব্যবস্থা। আর তুমি যদি বলো আমি কি করবো, আমার যদি আমার বান্ধবী আর মা ছাড়া কারণ আমি মনে না করবো, তুমি কি করবো? তা নয়, ব্যাপারটা হচ্ছে তোমাকে চেষ্টা করতে হবে। আশেপাশে যা আছে, যে বাস্তব আছে, যা লেখা হচ্ছে, অন্তত সাহিত্যের ছাত্রছাত্রীরা তা পড়ুক, এবং তার থেকে জীবনের যা সম্পদ আছে সম্ভব হোক। এটা আমরা লেখকরা সবসময় চাই, জোর করে আমি ভালো লেখাতে পারি না, কিন্তু আমি এইটা তো বলতে পারি যে lot of things happening around us. একটু তাকিয়ে দেখতে, মানে আমি মধ্যবিত্ত জীবন কথাই পছন্দ করি, কাজে আমি সেই কথাই পড়বো, আমি আর কিছুই পড়বো না। এটা কিন্তু কোনো সচেতন পাঠকের, কোনো রাজনৈতিক পাঠকের অভিব্যক্তি হতে পারে। তো এই কথাটা ভাবলাম আমি আগে সেশন থেকে তুলে এনে একটু বলি। এবং আমাদের লেখার মধ্যে অনেক কিছু বলছে যা তোমাদের সবার জানা দরকার, যেমন যেটাকে আমরা খুব ছোট অর্থে আঞ্চলিকতা বলছি, কিন্তু আঞ্চলিকতা থেকে অনেক বড়। যেমন নিজের সমাজের দৃষ্টিকোণ থেকে বৃহত্তর বাস্তবতাকে দেখা, আর তাকে মিশিয়ে নেওয়া নিজের ধান রোয়া, মাটি নিয়ে বেঁচে থাকা জীবনের সঙ্গে। আনসারউদ্দিন এইভাবে এসেছেন, আমাদের খুব আত্মবিশ্বাস কম ছিল একটা সময়, এখন আরও লিখছেন, লিখতে লিখতে তার ভাষাই গ্রামের মানুষদের ভাষা বের হচ্ছে। ওইভাবে পদ্মাপাড় লালগোলা অঞ্চলের বৃত্তান্ত লিখেছেন নিহারুল ইসলাম, অতি অনবদ্য সম্পর্ক, খুব তরুণ। আমিরউদ্দিন বিদ্যা, তার বয়স এখন 26, তোমাদের অনেকের মতন তার বয়স, কিন্তু একের পর এক গল্প লিখছেন। তিনি কেমন লিখছেন শেষ পর্যন্ত আমরা সব দেখতে থাকবো, কিন্তু লিখছেন তো আমিরউদ্দিন। তিনি যে গল্পগুলো লিখছেন সেগুলো কিন্তু, যেটা বললাম মেয়েদের সম্পর্কে, সেগুলো সব কিন্তু ওই ধান রোয়া, গরুকে জল খাওয়াতে নিয়ে যাওয়া, হাট থেকে ফেরা, হ্যাঁ, প্রেমিকার সঙ্গে বসে মুড়ি আর চপ বিক্রি করা, তো এই সবগুলো আছে তার লেখাগুলো আছে। যত থাকবে এমন জিনিস তোমার চারপাশে ঘটে, তোমার যে সাহিত্যের চেতনা, যে সাহিত্যের বোধ,
লিখবে, কিন্তু ওই পাঠ থেকেই তোমাদের আগ্রহ এবং তার জন্য আমাদের এই যে পাঠের প্রক্রিয়া আত্মের সঙ্গে টেক্সটের সম্পর্ক অতটা জটিলতায় যেতে আমি রাজি নই। যা ভালো লাগে তাই পড়ো, যা মনের বিনায় আঘাত করে, যা সুর তুলে মনে তাই পড়ো, কিন্তু মনে রেখো যে এটা তুমি পড়েছিলে, মনে রেখো যে তুমি এমন সব মানুষের কথা পড়েছিলে যাদের কথা সবসময় তুমি পড়ো। আমি আরেকটা জিনিস উল্লেখ করবো এখানে, আমার কয়েকটি ভালো লেখারও উল্লেখ করতে চাই, যদিও আমি এটা খুব পছন্দ করি না। আমার সেই ওই ফেসবুকের কনক ঠাকুরদের মতো মনে হয়, কিন্তু আমার মনে হয় ছাত্রছাত্রীদের পড়ার জন্য কিছু উদাহরণ দেওয়া উচিত। একটা কথা যশোধরা বলেছে অনুবাদের কথা, মানে যেভাবে আমরা অনুদিত হচ্ছি সেটা একটা খুব ভালো ব্যাপার, কারণ এখন প্রকাশক যারা প্রকাশনায় আছেন তাদের মধ্যে অনেকে মেয়ে আছেন, মেয়েদের লেখায় যথেষ্ট অনুবাদ হচ্ছে, পৌঁছচ্ছে সর্বভারতীয় পাঠকদের কাছে পৌঁছচ্ছে, তাতে তো একটা বৃহত্তর পরিচিতি হয়, একটা সম্পর্ক তৈরি হয় বাকি অন্য একটা ভাষার সঙ্গে, ইংরেজির সঙ্গে মেনলি। কিন্তু আমরা কিন্তু অনুবাদও করছি, এটা কিন্তু এই শতকের একটা খুব ভালো চিহ্ন। আগে বাঙালিরা একটুখানি না খুঁজু থাকতো, এখন আছে, কিন্তু তারা চট করে কারো অনুবাদ করতে চায় না, তারা চায় আমার লেখা অনুবাদ। আর আমি যদি অনুবাদ করি খুব বেশি হলে আমি ফ্রেঞ্চ কিংবা স্প্যানিশ কিংবা জার্মান থেকে করি, কিন্তু এখন বাঙালিরা অনুবাদ করছে হিন্দি থেকে, ইংরেজি থেকে বাংলায়। যশোধরা পুরী সায়েন্স ফিকশন অনুবাদ করেছে খুবই বিশিষ্টভাবে, মাইকেল এঞ্জেলের জীবনী অনুবাদ করেছে, বিরাট কাজ। আর একই সঙ্গে মূল ভাষা, এটাতে বাঙালিদের বিশেষ দুর্বলতা। পশ্চিমবঙ্গে এমন লোকের সংখ্যা সবচেয়ে কম ভারতে যারা দুইয়ের বেশি ভারতীয় ভাষা জানে। শুনতে খুব আশ্চর্য লাগে, আমরা তো সব জানতাম ভাবি, কিন্তু পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা সবচেয়ে কম। তাও কিন্তু মূল ভাষা থেকে, মূল মৈথিলি থেকে, সেবন্তী ঘোষ নেপালি থেকে বাংলায় অনুবাদ করেছে, কৃষ্ণা ভাষা অনুবাদ করেছে মৈথিলি থেকে বাংলায়, মালায়ালাম থেকে বাংলায় অনুবাদ করেছে। এই যে কাজগুলো হচ্ছে, এটা কিন্তু বাংলা সাহিত্যের শরীরে রক্ত সঞ্চারের চিহ্ন, এবং এটা আমরা করছি তার কারণ আমরা মেনে নিচ্ছি যে যা কিছু জ্ঞান বা যা কিছু কন্টেন্ট আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের শেখার আছে, এবং এইভাবে কিন্তু আমরা বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং এটা কিন্তু খুব সহজ কথা নয়, কারণ আমি নিজে মহারাষ্ট্রে বিয়ে করেছি, আর আমি ভারত এবং বাংলা বেশ ভালোভাবেই জানি, বাঙালিদের কোথায় দুর্বলতা তাও জানি। তারা যে ভারতীয় ভাষা থেকে বাংলায় অনুবাদ করছেন, আমার কাছে এটা খুব ভালো স্বাস্থ্যের চিহ্ন। আমিও নিজে 4টি ভাষা জানি, মারাঠি, ওড়িয়া, হিন্দি, অবশ্যই ইংরেজি, আমি সব ভাষা থেকে কিন্তু অনুবাদ করে থাকি নিজে। তো একটা কথা যেটা মনে হয়, চিন্তা হয়, বললাম না যে আজকের বিষয়ের সঙ্গে আমি খুব ঘনিষ্ঠভাবে জড়িত, আমার চিন্তা হয় যারা আমাদের তো প্রায় সময় হয়েই এলো, কিন্তু যারা এখন লিখছেন তারা কীভাবে লিখবে, তাদের হাতে কিন্তু প্রকাশক নতুন অনেক এসেছে, সম্পাদকও এসেছে। এই যে সকালবেলা বললেন আমাদের নির্বাণ ভট্টাচার্য, যে যখন সম্পাদক বাঁধেন না লেখককে, তিনি কোনো কিছু ইম্পোজ করেন, আপনার যা ইচ্ছে হয় আপনি লিখুন, আমি দেখব, এটা কিন্তু খুব বড় কথা। তাকে আপনি খুব বড় সাহস দিচ্ছেন যে আমার দরজাটা আমি বন্ধ করছি, কিন্তু এমন মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। তো যারা লিখছেন তারা কিসের ভরসায় লিখবেন? লেখালেখি করে তো বাংলায় সংসার চালানো সম্ভব নয়, কিন্তু তবুও আমার মনে হয় যে লেখালেখি হচ্ছে কবিতা এবং গদ্যে, তার মধ্যে কিন্তু আমি অভিনিবেশের অভাব দেখি। আমার মনে হয় সেগুলি আমাদের মূল্যবান সম্পদ ভবিষ্যতের জন্য। আমি কয়েকটি উপন্যাসের নাম করছি যেগুলো যারা বাংলা সাহিত্য পড়েন, নাম করে তাকে পড়বেন অবশ্যই। দুষ্করের এই বইটি কিছুদিন আগে আমি একটা কাগজ সম্পাদনা করি, কাগজটা খুব পড়ে না, কিন্তু তাকে বইয়ের আলোচনা করে রবীন্দ্রনাথের মৃন্ময়ীর মতো সকলেই বলে যে আহা মৃন্ময়ী কি ভালো মেয়ে, কিন্তু কেউ বলে না মৃন্ময়ী আমার ছেলের বউ। তো আমার এই বইকথার কাগজটি, আমি কোনো প্রবণতা করছি না, সবাই প্রশংসা করেন কিন্তু কেউ পছন্দ করে না। এই বইকথাতে আমরা কিছুদিন আগে কয়েকটি উপন্যাসে আলোচনা করেছি, তার মধ্যে যেমন লুৎফর রহমানের রাঙা শুক্রবার অথবা কমল বন্ধ কথা ছিল,
অরিন্দম বসু কলকাতা পুস্তকালয় ছিল। কৃষ্ণা বসাকের চরের মানুষ পুনরুজ্জীবনে আলোচনা হয়েছে। আমার উপন্যাস, সাম্প্রতিক উপন্যাস আলোচনা করা হয় নিশ্চয়তা করার ইচ্ছে আছে, কিন্তু এক সমস্যা আমার পড়ার লোক নাই, ছাপা হয়ে থাকে। একটা বই লিখেছে খুব ইন্টারেস্টিং, একটা শিল্পের ইতিহাস, হিন্দোল ভট্টাচার্য, মহানামক বইটা, এই বইটা বেশ ভালো। আরেকটি বই লিখেছেন বিশ্বজিৎ রায়, কাম্বলি আখ্যান। এটাকে আমি ঠিক বলতে পারবো না যে এটা একটা ইতিহাস, এটা হচ্ছে একটা সম্প্রদায়ের কথা থেকে আরম্ভ করে তার ইতিহাসকে ট্রেস করে তার মধ্যে নিজের কল্পনা মিশিয়ে সেটাকে বাস্তব পর্যন্ত নিয়ে আসা। এবং যেহেতু তিনি এটাই পড়েছি বলে সবগুলো কোনো পড়িনি, এবং যেহেতু তিনি যথেষ্ট লিখেছেন এবং তার মধ্যে ডিটেলের কাজ খুব সুন্দর, লেখাটি একেবারে ফ্ললেস, মানে নির্মাণের দিকটাও কিন্তু আমাদের যারা লিখতে চান বা যারা ভালো পাঠক তাদের শেখা। তো আমার এটা চিন্তা হয় যে তরুণদের মাথায় বড় প্রতিষ্ঠানের ছাতা, তারা কীভাবে আরও এগোবে, তাদের পথ খুব স্পষ্ট নয়, লেখা প্রকাশের পথ ক্রমশ সংকীর্ণ হচ্ছে। এর বিচার বিশ্লেষণ হয়তো হবে আরও কয়েক দশক পরে, কিন্তু আমরা একটা অদ্ভুত সময় এসেছি, তার সঙ্গে হয়তো আমাদের এই সাম্প্রতিক রাজনৈতিক বদলের একটা দিক আছে। সকলে আমার কথা মানতে নাও পারে যে রাজ্যে গ্রন্থাগারগুলি প্রায় খালি, গ্রন্থাগাররা চাকরি পাচ্ছে না, শিক্ষার সম্পূর্ণ অবলম্বন হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে সাহিত্য চর্চা কি সম্ভব? সাহিত্যের কি ভবিষ্যৎ? এখানে শিক্ষা, সংস্কৃতি সমস্ত কিছুই অবলম্বনে উঠে এবং তার পাশে দাঁড়ানোর জন্য সমাজ থেকে সরকার কেউই প্রস্তুত নয়। সেখানে কি শূন্যতার মধ্যে আমরা লিখে চলেছি এবং কতদিন কি? এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমার এটাও মনে হয়, যেহেতু একসঙ্গে এত তরুণ মুখ দেখছি, যে আমাদের কিন্তু লিখতেই হবে, আমাদের কিন্তু ভিন্ন স্বরের লিখতে হবে। যেমন মানুষদের আমরা সচরাচর দেখি না। আমি যখন সারা ভারত ঘুরি তখন কিন্তু আমি দেখি দেশটা মোটেই একটা বড় নিওলিথিক পাথর নয়, দেশটা খুব বিচিত্র। আমি এই প্লাবনজল উপন্যাস লেখার সময় পুরো নর্মদা অববাহিকা ঘুরলাম, আমি কাস্তে উপন্যাস লেখার সময় আমি অমরাবতী, মারাঠওয়াড়া, বিধানপুর ঘুরলাম। কৃষকরা যে পথে যাত্রা করে গিয়েছিল সচিবালয়ে মহারাষ্ট্রে, সেই পথ ধরে আমি গেলাম। আমি লেখা থেকে এটাতে লেখা রসদের জন্য আমি যাই না, আমি যাই মানুষের সংস্পর্শে উত্তাপ নিতে। তাদের আমি যখন দেখি, মেয়েদের দেখি, তাদের রোজকার লড়াই দেখি, তাদের জীবনের শূন্যতার মধ্যে বেঁচে থাকার সংগ্রাম যখন দেখি, তখন আমি আবার নতুন করে ভাবি যে আমাকে লিখতেই হবে। যে স্বর আমার পাঠক বন্ধুরা শোনেনি, তাদের শোনার জন্য সেই স্বরের টুকরো আমি আবার পরে আসি। তো এইটাই হচ্ছে লেখার একটা খুব বড় চ্যালেঞ্জ, যে আমাদের যদি স্পর্শ না করে, এবং এর জন্য খুব বড় একাডেমিক তত্ত্বের কোনো প্রয়োজন নেই, আমাদের যদি স্পর্শ না করে মানুষের আবেগ, যা বদলাচ্ছে সময়ের সঙ্গে, মানুষ বদলাচ্ছে, নানা রকম নির্ভরতায় একটা আইডেন্টিটির সমস্যা, কাগজের দরকার এসে কতগুলো মানুষের জীবনকে বিভিন্ন বিপন্ন বিচ্ছিন্ন করে দিল। আমরা যদি এইসব কথা আজকে না লিখি, অথেন্টিসিটির কথা বলেছেন জয়াদি, এটাও বলেছেন যে আমসারুদ্দিনের কথা বলেছেন, আরেকজনের কথা বলেছেন যে এরা যখন লেখেন তখন লেখা অথেন্টিক হয়। এবং এই অথেন্টিসিটি নিয়ে ইনস্টিটিউটের কথাতেও আমরা একটা আলোচনা শুনেছি, যে যদি তারা অথেন্টিক আমরা লেখা না পাই তবে কি আমরা অপেক্ষা করে বসে থাকবো? আজকে যদি আমাকে এটা বলেছিলেন মনোরঞ্জন ব্যাপারে, যে আপনারা যে কাহিনীগুলো লেখেন তার মধ্যে কোনো কণ্ঠস্বর নেই, কিন্তু আমি বললাম সত্যি কি আপনি তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মাবতীর মাঝিকে বাদ দিতে পারবেন? পারবেন না। পদ্মাবতীর মাঝি হয়তো ফ্ললেস না, কিন্তু তার বেদনা, আবেদন, তার নিরূপতা সব কিছু নিয়ে সেটা আমাদের মনের মধ্যে ঢুকে গেছে। কাজেই এই যে লেখা এবং লেখার মধ্যে দিয়ে একটা দেশকে মানুষের কাছে পৌঁছে দেওয়া বা মানুষকে দেশের কাছে পৌঁছে দেওয়া, সে দেশের কিন্তু ভিন্ন স্বর আছে। সে দেশের মধ্যে মানুষের বিভাজনটা শেষ কথা নয়, ধর্মীয় পরিচয়ের শেষ কথা নয়, তার মধ্যে একটা খুব বড় চরিত্র আছে, যা আক্রমণ কাল ধরে আমাদের যেমন সমাজের মধ্যে, দেশের মধ্যে আছে,
তেমন আমাদের লেখকদের ফলে আছে, যার রবীন্দ্রনাথ বয়ে নিয়ে চলেছিলেন একটা সময়, এবং তার উত্তরসূরি আমাদের সতীরাম কাকুরি, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, অসিতা দেবী, সবাই যা বয়ে নিয়ে চলেছেন। আমরা যদি তার শরীর না হতে পারি, এটা তো একটা বড় মিছিল। আমরা যদি আমাদের জীবৎকালে এই মিছিলে যদি পদযাত্রী না হই, তাহলে আমার মনে হয় আমাদের বাঁচার একটা বড় অংশ বাকি রয়েছে।